যেভাবে আমাকে বের করে দেওয়া হয়েছে আমি এক্ষুনি সেই ক্ষতটা সারেনি। কোন নারীরা বেশি বৈষম্যের শিকার? মুসলিম নারীরা। তারপর শেখ হাসিনা ঠিক একই কায়দায় আমাকে বের করে দিয়েছেন, আবার যে কায়দায় খালেদা জিয়া আমাকে বের করেছিলেন। মৌলবাদকে দেখেছি আমার শৈশব থেকে। তারা শুধু বাংলাদেশে নয়, তারা সমস্ত বিশ্বে তারা সন্ত্রাস করছে। আমাকে তো তাড়িয়ে দিয়েছিল। আমি চাই যে একটা সময় মানুষের ভালোবাসায় আমার নিরাপত্তা হোক। আমি দেখতে চাই না আমার আশেপাশে পুলিশ বন্দুক নিয়ে আছে। 2007-এ কলকাতা ছেড়েছিলেন, তাও আবার ব্যাপক জনবিক্ষোভের মুখে পড়ে। তারপরে কলকাতায় সেভাবে যাওয়া হয়নি। প্রায় 20 বছর কেটে গেছে। এবার 1 আগস্ট একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন তাসলিমা নাসরিন। কি ভাবছেন তিনি, তার কাছ থেকে শুনে নেব। তাসলিমা দি, ডিডব্লিউতে আপনাকে স্বাগত। প্রায় 20 বছর বাদে আপনি কলকাতায় ফিরছেন, কি মনে হচ্ছে? আর আপনার উপন্যাস ফেরা, তার সঙ্গে এই ফেরার কোনো মিল পান? একেবারে খুব যে মিল আছে তা নয়। সেখানে উপন্যাসের যে প্রধান চরিত্র কল্যাণী, সে তার দেশে পূর্ববঙ্গে ফিরে যায় দেখতে। তো আমার এই ফেরা ঠিক কল্যাণীর ফেরার মতো নয়। আমাকে তো তাড়িয়ে দিয়েছিল কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে। এখন আবার ফিরছি ঠিক বাস করতে নয়, দেখতে। হয়তো কারো কারোর সঙ্গে দেখা হবে পুরনো, হয়তো কোনো পুরনো ব্যক্তিগত পরিকল্পনা করেছেন কি করবেন? ব্যক্তিগত পরিকল্পনা। আমি যে বাড়িটাতে থাকতাম সেটা হয়তো দেখতে যাব। অনেক স্মৃতি আছে। তারপর হয়তো কলেজ স্ট্রিটে যাব, বইপাড়ায় আমার কিছু পাবলিশারের সঙ্গে হয়তো দেখা করব। এটুকুই, খুব বেশি কিছু নয়। 2007-এ আপনি যখন কলকাতা ছাড়তে বাধ্য হন, তখন এক প্রকার মানে জনরোষ এই সমস্ত আমরা দেখেছিলাম। এখন যে যাচ্ছেন, আপনার কোনো নিরাপত্তাহীনতার বোধ করেন? কোনো মনে হয় যে আপনার সুরক্ষার প্রশ্নে আপনার কোনো ভয় আছে? না, একেবারেই নয়। আমাকে তো এমনি নিরাপত্তার ব্যবস্থা করছেন পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু আগেও যখন আমি কলকাতায় ছিলাম তখন কিন্তু আমার খুব একটা সিকিউরিটি ছিল না। আমি প্রায়ই একাই বেরোতাম। কোনো দিন আমার কোনো সমস্যা হয়নি, কোনো কেউ কিছু বলেনি। এই যে মুসলিম মৌলবাদীরা যেমন পথে নেমেছিল, তারা তো আমাকে দেখেছে আগে, কেউ তো কিছু বলেনি। তা আমার এখনো সন্দেহ হয় যে ওই যে আন্দোলন বা বিপ্লব বা এই সমাজ বিরোধীদের এক ধরনের উচ্ছৃঙ্খলতা, সেটা কতটুকু আমার জন্য হয়েছিল আর কতটুকু তাদের রাগ ক্ষোভ যা ছিল। নন্দীগ্রামে মুসলমান মরেছে, রিজওয়ান মারা গেছে সদ্য, সে কারণে নাকি আমি আমি কী করেছিলাম? আমি কিছু কথা বলিনি, আমি কিছু লিখিনি। আর দ্বিখণ্ডিত বইটা যেটা মুখ্যমন্ত্রী নিষিদ্ধ করেছিলেন, তা হাইকোর্ট সেই ব্যান থেকে মুক্তি দিয়েছে। তো আমার বিরুদ্ধে হঠাৎ করে কেন ওরা যাবে আমি ঠিক বুঝতে তখনও পারিনি, এখনও পারি না। বাংলাদেশ থেকেও আপনাকে একটা সময় প্রায় দেশ ছাড়া করতেও হ্যাঁ, আটক সেটা করা হয়। এখনো মানে কলকাতাতেও আমরা 19 বছর আগে এক প্রকার বিক্ষোভ দেখলাম। এই বিক্ষোভকারীদেরকে নিয়ে আপনি কি এই বলবেন? বিক্ষোভ কেন হয়েছিল, সত্যি আসল কারণ কী ছিল আমি জানি না। আমার মনে হয় না যে আমাকে তাড়ানো তাদের আসল কারণ ছিল। তবে বাংলাদেশ থেকে যে কারণে আমাকে বের করে দেওয়া হয়েছে, সেটা তো আসলেই সারা দেশ জুড়ে এই মৌলবাদীদের বিক্ষোভ হয়েছিল আমার বিরুদ্ধে। তারপর আমার ফাঁসির দাবি উঠেছিল। তারপর দেশকে প্রায় অচল বানিয়ে ফেলেছিল ওরা। লক্ষ 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 মৌলবাদী জিহাদি এসে তারা আমার ফাঁসির দাবি করেছিল। তখন উচিত ছিল সরকারের ওই বিক্ষোভটা বন্ধ করা। ওখানে যারা যারা উচ্ছৃঙ্খল ছিল, যারা যারা পুলিশের দিকে ঢিল ছুটছিল, আমি জানি না, হয়তো করেছিল, তাদেরকে গ্রেফতার করা, আমাকে বের করে দেওয়া নয়। আমার বিরুদ্ধে সরকার মামলা করেছিল সেই 94 সালে, খালেদা জিয়ার সরকার। তারপর তো বেরই করে দিল। কিন্তু পশ্চিমবঙ্গ তো প্রগতিশীলের শহর,
কোনোদিন কিছু হয়নি তো, কোনোদিন কোনো মুসলমানদের মিছিল বের হয়নি। তো কিছু ফতোয়া হয়েছে যে আমার মাথার মূল্য ধার্য করা হয়েছে, ওই টিপু সুলতান মসজিদের ইমাম করেছিল। আর ওই যে বিক্ষোভটা হয়েছিল, যারা বেরিয়েছিল ওরা কিন্তু কেউই বাংলা জানে না, ওরা কিন্তু বাংলা ভাষী নয়, ওরা ওরা আমার বইও কোনো দিন পড়েনি। তো বিক্ষোভটা কেন হবে? ওদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনারা কি বই পড়েছেন বা কোনো লেখা পড়েছেন? ওরা বলেছে না। আপনি চলে যান বা আপনি সুরক্ষিত নন, এটা কমিউনিকেটেড হয়েছিল কিভাবে আপনার অনেক কাছে? আগে থেকে আমাকে তো তাড়ালো 2007 সালের নভেম্বরে, 22শে নভেম্বর। আমাকে যখন হাইকোর্ট মুক্তি দিল বইটাকে ব্যান থেকে, তখন থেকে সরকার আমাকে বলছে চলে যাও দেশ ছেড়ে, রাজ্য ছেড়ে। ওটা 2005 থেকে শুরু হয়েছে, কিন্তু আমি বলেছি না, আমি যাব না। আমার কাছে সিপি আসতেন, বলতেন যে সিএম বলেছে চলে যাও। এগুলো কিন্তু 2006 সালের ঘটনা। 2007 সালে আসতেন। যখন হায়দ্রাবাদে আমাকে অ্যাটাক করা হলো অগাস্ট মাসে 2007 সালের, আমি ঘরে ফিরে গেছি কলকাতায়। তখন থেকে কিন্তু আমাকে হাউস অ্যারেস্ট করা হয়েছিল, কেউ জানে না। আমাকে কিন্তু ঘর থেকে বেরোতে দিত না। যখন পুলিশ, তখনই পুলিশ কিন্তু আমার দরজার পাশে, কেন আমি যেন ঘর থেকে না বেরোই কোথাও। আগে কিন্তু পুলিশ ছিল না, অগাস্টের আগে আমি যখন ইচ্ছে বাইরে যেতাম। তো তখন আমার বন্ধুবান্ধব যারা আসতো আমার কাছে, ওরাও ভয় পেয়ে আসা বন্ধ করে দিল। আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। সেটা হয়েছে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অবধি 4 মাস আমি গৃহবন্দী ছিলাম। প্ল্যানটা আগেই ছিল। ওটা একটা এমন কিছু ঘটলো যেটার কারণ দেখে আমাকে বের করে দেওয়া যায়। আমার সঙ্গে জ্যোতিবাবু, বুদ্ধবাবুর খুব ভালো সম্পর্ক ছিল। তো আমাকে ওরা ডাকতেন, কথা বলতেন, আমরা সাহিত্য সংস্কৃতি নিয়ে কথা বলতাম। কখনো যে আমার বই ব্যান করবেন বুদ্ধবাবু, এটা আমি কল্পনাও করতে পারিনি। এবং কখনো যে এই প্রগতিশীলদের শহর কলকাতা থেকে আমাকে এক কাপড়ে বেরিয়ে যেতে হবে এবং বাধ্য করা হবে, এটাও আমি কল্পনা করতে পারিনি। যদিও আমাকে বলা হচ্ছিল তুমি চলে যাও, কিন্তু আমি যাইনি। আমি বলেছি না, আমি যাব না। আমি কেন যাব? তারা বলেছে যে আমাকে মারার জন্য নাকি মুসলিম সন্ত্রাসীরা রেডি হয়েছে। তো তারা যদি জানতেন যে কোথায় মুসলিম সন্ত্রাসীরা আমাকে হত্যা করবে, তাহলে তাদেরকেই অ্যারেস্ট করতে পারতেন। কিন্তু তারা তা না করে আমাকে তাড়িয়ে দিলেন। ঠিক বাংলাদেশে যেমন ঘটেছিল, যারা বিক্ষোভ দেখিয়েছিল, যারা ফতোয়া জারি করেছিল, আমার মাথার মূল্য ধার্য করেছিল, এটা তো অন্যায়, এটা তো অপরাধ। বাংলাদেশে ফতোয়া তো বৈধ নয়। তারপরে ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার, বরং আমাকে তাড়িয়েছে। আপনি যখন কলকাতা শহর ছাড়লেন, তখন কলকাতায় বাম সরকার। আহ, আপনি আপনার বইও যে সময় ব্যান হয়েছিল দ্বিখণ্ডিত, সেটাও বাম সরকারের আমলে। এখন যখন আপনি ফিরছেন, তখন আবার পরিবর্তিত হয়ে একটা দক্ষিণপন্থী সরকার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আছে। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে মুক্ত চিন্তা, প্রগতিশীল চেতনা পশ্চিমবঙ্গে। এই মুক্ত চিন্তা বা প্রগতিশীল বাক স্বাধীনতার কি কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন এই কয়েক বছরে? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ হচ্ছে, আমি তো এই যে নারীর অধিকারে বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, বাক স্বাধীনতায় মত প্রকাশের অধিকারে বিশ্বাস করি, সেটা তো বামফ্রন্ট সরকারের বিশ্বাস করার কথা। আমাকে তো তাড়ানোর কথা নয়। আমি তো ডানপন্থী নই। তো এখন দেখছি যে বাম সরকার চলে গিয়ে যে তৃণমূল সরকার এসেছিলেন, তখনও আমি আশা করেছিলাম আমি হয়তো কলকাতায় ফিরতে পারবো। তো তৃণমূল সরকার, আমি দেখেছি যে আমার যে মেগা সিরিয়াল, আমার গল্প নিয়ে যে মেগা সিরিয়াল হচ্ছিল, সেটা উনি বন্ধ করে দিলেন। তারপর নির্বাসন নামে আমার একটা বইয়ের উদ্বোধন করার কথা ছিল বইমেলায়, সেটাও উনি বন্ধ করে দিলেন। তো আমি তো অবাক হয়ে যাই। এখন যাদের কাছ থেকে আশা করিনি, তারাই আমাকে বলেছে নিরাপত্তা দেবে। ওরা আমাকে ইনভাইট করেনি, আমাকে ইনভাইট করেছে সেকুলার মিশন নামে একটা দল। আর ওখানে ওসমান মল্লিক নামে
যে কর্ণধার আছেন, উনি আমাকে বহু বছর থেকে আমাকে চাইছেন কলকাতায় নেওয়ার জন্যে। আপনি বারবার ইসলাম মৌলবাদের বিরুদ্ধে সরব হয়েছে। দক্ষিণপন্থী যে দল এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, সেই দলের বিরুদ্ধে বারবার হিন্দু উগ্রবাদের একটা অভিযোগ উঠেছে। আপনার কি মনে হয় এই মুহূর্তে আজকের রাজনীতিতে দাঁড়িয়ে এই বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে, তাদেরকে আপনি কি চোখে দেখেন? আপনারা ভোট দিয়ে তাদের জিতিয়েছেন, আমি ভোটার নই। আমি ভারতে থাকতে চেয়েছি বলে আমাকে থাকার অনুমতি দিয়েছেন সরকার। এই সরকার সবসময় যে ক্ষমতায় ছিল তা নয়, তার আগের সরকারও কিন্তু আমাকে দিয়েছে। তো হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে যদি যদি প্রতিবাদ করতে হয়, সেটা তো এখানে জনগণ যথেষ্ট আছেন, করবেন। আমি যে মৌলবাদকে দেখেছি আমার শৈশব থেকে, আমি তাদের সম্পর্কে জানি। আর তারা শুধু বাংলাদেশে নয়, তারা সমস্ত বিশ্বে তারা সন্ত্রাস করছে। যেখানেই এই মুসলিম দেশগুলো মুসলিম দেশগুলোতে কোনো নারীর সমান অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, মত প্রকাশের অধিকার নেই, সেখানে যারাই ইসলামের সমালোচনা করছে সমাজকে সভ্য করার জন্য, যেন ধর্মীয় আইনের বদলে আমাদের সমানাধিকারের ভিত্তিতে আইন থাকে, সভ্য আইন থাকে, তখনই তাকে মেরে ফেলা হচ্ছে। তো আমি মনে করছি ইসলামী মৌলবাদ অন্য যে কোনো ধর্মীয় মৌলবাদের চেয়ে বেশি ভয়ঙ্কর। সে কারণে আমি লড়ছি, যেহেতু আমি এই মৌলবাদ সম্পর্কে আমি জানি। আমার দায়িত্ব পড়েনি যে সমস্ত মৌলবাদ নিয়ে আমি সমানভাবে প্রতিবাদ করি। আমি যে বিষয়টা জানি, আমি সেই বিষয়টা নিয়েই করছি। আপনার লেখায় বারবার নারীর সমান অধিকারের বিষয়টা উঠে এসেছে। আপনি বারবার কথা বলেছেন নারীর সমান অধিকার নিয়ে। এই মুহূর্তে সারা পৃথিবীতে আপনি কি মনে করেন যে এই মুক্ত চেতনা, নারীর সমান অধিকারের চেতনাটা কোথাও একটা বিপন্ন? আপনি দেখুন চারদিকে, কোন নারীরা বেশি সাফার করছে, কোন নারীরা বেশি বৈষম্যের শিকার? মুসলিম নারীরা। মানে বিভিন্ন জায়গায় হিন্দু নারীদের মধ্যেও একটা মানে রক্ষণশীলতার আহ, শিকার তারা হন। না না, তা তো অবশ্যই, কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক সমাজে কি পাশ্চাত্যের দেশগুলোতে কি মেয়েরা পুরুষতন্ত্রের শিকার হচ্ছে না? হচ্ছে তো। সাংঘাতিক রকমের নারী বিদ্বেষী সমাজ। এখন আমরা উত্তর ইউরোপের দিকে গেলে হয়তো দেখতে পাবো কম, কিন্তু যতই সাউথের দিকে আপনি আসবেন, আপনি কিন্তু এই নারী বিদ্বেষ দেখবেন, পুরুষতন্ত্র দেখবেন। তা সত্ত্বেও আমি যেটা বলছি যে সমাজটাকে পরিবর্তন করতে হলে প্রথমে আইনটাকে পরিবর্তন করতে হয়, সেটা কিন্তু দরকার। আমি বলছি না যে বাংলাদেশে বা ইসলামিক দেশগুলোতে যদি যদি এখন মানে ধর্মীয় আইন বাদ দিয়ে যদি সমানাধিকারের ভিত্তিতে আইন আনা হয়, যেখানে নারী পুরুষের অধিকার সমান থাকবে, তক্ষুনি যে নারীরা সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে যাবে তা নয়। এটা সমাজে এই চর্চাটা চলতে থাকবে। এই যে ধর্মীয় শিক্ষা, যেটা নারীকে অবদমন করে, সেই শিক্ষার বদলে যেন যেন সত্যিকারের সুশিক্ষা দেওয়া হয় মানুষকে। আজকের দিনে সামাজিক সচেতনতার কথা বললে, রাজনীতির কথা বললে নানান রকমের ক্ষোভের মুখে তাকে পড়তে হয়। কখনো ক্যান্সেল কালচারে পড়তে হয়, সালমান রুশদির মতন লোককে ছুরি দিয়ে আঘাত করা হয়। বারবার এই ঘটনাগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটছে। ভারতবর্ষে যারা অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত, যারা লেখার জগতের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু রাজনীতি নিয়ে কথা বলতে ভয় পাচ্ছেন। রাজনীতি কি কখনো একজন মননশীল শিল্পীর ক্ষেত্রে রাজনীতিকে দূরে রাখা যায়? না, আমি বলবো না যে সব মননশীল শিল্পীকেই রাজনীতি সচেতন হতে হবে এবং কথা বলতেই হবে, তা নয়। তার যদি কথা বলতে ইচ্ছে না হয়, সে কথা বলবে না। কিন্তু তার কারো যদি কথা বলতে ইচ্ছে হয় বা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে ইচ্ছে হয়, তাহলে করবে। সেই জন্যে যে ও তো শিল্পী, ও কেন রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে, এটা না। এটা সবারই অধিকার, সমাজ সচেতন হওয়া, রাজনীতি সচেতন হওয়া। প্রচুর লেখক, সমাজ সচেতন লেখক আছেন। আমি যেমন, আমি শুধু ফুল পাতা, নদী, সমুদ্র নিয়ে লিখতে পছন্দ করি না। আমি সমাজে কী হচ্ছে, কারা কারা ভিকটিম হচ্ছে, কাদের ওপর অন্যায় করা হচ্ছে, এগুলো নিয়ে আমি ভাবি এবং আমি চাই যে বৈষম্যহীন একটা সমাজ গড়ে উঠুক। মানুষ, বিশেষ করে মেয়েরা,
মেয়েদের যখন দেখি, তারা তো সব ধর্ম দ্বারাই তো তারা নির্যাতিত, নিষ্পেষিত, কিন্তু সমাজে যে বদল ঘটেছে সেখানে আইন এবং সামাজিক ব্যবস্থা পরিবর্তন হয়েছে। যেখানে পরিবর্তন হয়নি সে কথাই আমি বলেছি, আমি বারবার বলি। এবার আপনার কাছে আহ, একটা জিনিস জানতে চাইবো যে আপনি এতদিন বাদে কলকাতায় ফিরছেন, আপনি কি এবার কলকাতাতে স্থায়ীভাবে থাকার কথা ভাববেন? না, আমি এখনই ভাবছি না, কারণ আমি এত বাড়ি বদল করেছি, এত দেশ বদল, এত শহর বদল করেছি। আবার কলকাতায় কি হয় সেটা, যদিও কলকাতা আমার প্রিয় শহর, আমি যেহেতু বাংলাদেশে যেতে পারি না এবং আমাকে কোনোদিনই যেতে দেওয়া হবে না। সেখানে পশ্চিমবঙ্গই ছিল আমার দেশ, আমার ঘর। তো পশ্চিমবঙ্গে যেভাবে আমাকে বের করে দেওয়া হয়েছে, আমি এক্ষুনি সেই ক্ষতটা সারিনি। তো আমি এক্ষুনি ভাবছি না যে আমি পশ্চিমবঙ্গে গিয়ে থাকা শুরু করে দেব। তবে যদি আমাকে বইমেলার সময় যেতে পারি, বিভিন্ন কবিতা উৎসব আছে, বিভিন্ন লিট ফেস্ট আছে, যদি আমাকে আমন্ত্রণ জানানো হয় এবং যদি আমার নিরাপত্তার ব্যবস্থা করা হয়, আমি যাব। তবে নিরাপত্তার, আমি চাই যে একটা সময় মানুষের ভালোবাসায় আমার নিরাপত্তা হোক। আমি দেখতে চাই না আমার আশেপাশে পুলিশ বন্দুক নিয়ে আছে। কেন দেখতে হচ্ছে? কেন আমাকে নিরাপত্তা প্রহরী নিয়ে ঘুরতে হয়? কারণ তো এই আবার মুসলিম মৌলবাদ, জিহাদ। এই জিহাদিরা আমাকে খুন করতে চায় কেন? এত নিরাপদ দেশ যুক্তরাষ্ট্র, সেখানেও সালমান রুশদিকে কেউ উঠে ছুরি মারতে আসে, আহত করছে না। উনি তো বেঁচে গেছেন খুব লাকিলি। তো এইরকম আমিও হয়তো এদের হাতে শিকার হব, তবে বেঁচে আছি অনেকদিন, 32 বছর ধরে তো বেঁচে আছি। তবে একটা জিনিস কি, এদের সন্ত্রাসের বিরুদ্ধে শুধু যে মুসলিম ফ্যামিলি থেকে এসে আমাদেরই যে প্রতিবাদ করতে হবে তা নয়। সমস্ত শুভবুদ্ধি মানুষ, যুক্তিবুদ্ধি আছে এমন মানুষ, সবাই যেন এই অন্যায়ের প্রতিবাদ করে। মত প্রকাশের অধিকার, যে গণতন্ত্রের যে সবচেয়ে বড় এটা, যে মত প্রকাশের অধিকার ছাড়া কিন্তু গণতন্ত্রের কোনো অর্থ হয় না। তুমি গণতন্ত্রে বিশ্বাস করবে কিন্তু মানুষের মত প্রকাশের অধিকার মানবে না। এবং সব ধর্ম নিয়েই সমালোচনা এককালে হয়েছে, এখনও হচ্ছে। বাইবেলকে নিয়ে আপনি অনেক কিছু বলতে পারেন, সমালোচনা করতে পারেন। তারপর আপনি যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে করতে পারেন। এই বেদ বাইবেল নিয়েও আপনি সমালোচনা করতে পারেন। সমালোচনা করলেই তো আস্তে আস্তে সমাজ বিবর্তিত হতে থাকে না? এটা 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 চিরকালই মানুষ করে এসেছে এবং সমাজকে বদলে দিয়েছে। কিন্তু যদি সমালোচনা আমি করতে চাই, যদি বলতে চাই যে না, যে কথা ধর্মগ্রন্থে বা ধর্মীয় আইনে লেখা আছে বা বলা আছে সেটা আমরা মানি না বা মানব না, এটা সমান অধিকার, এটা নারীকে সমান অধিকার, এটা নারী সমান অধিকার থাকে না, এটা মানবাধিকারের বিরোধী, তখনই যদি আমাকে হত্যা করতে ওঠে জিহাদিরা, এবং সরকার যদি তাদের প্রতিহত না করে বরং যারা লেখক, শিল্পী এবং যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করে, যারা মুক্ত চিন্তক, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নেয়, তাদের জেলে ভরে বা তাকে নির্বাসনে পাঠায়, তবে কি করে সমাজকে সভ্য করব আমরা? আওয়ামী লীগের সরকারের সময় আপনার বাংলাদেশে যাওয়া হয়নি, বিএনপি সরকারের সময় বাংলাদেশে যাওয়া হয়নি, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বাংলাদেশে আপনি যাননি। কখনো কি বাংলাদেশে ফিরে যাওয়ার, নিজের দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন? তো ওটাই তো সবসময় দেখি, ওটাই তো সম্ভব হচ্ছে না। তারা তো আমাকে যেতে দিচ্ছে না। আমি তো ইউরোপের নাগরিক, আমার সেই ইউরোপের পাসপোর্টের তারা ভিসাও দিচ্ছে না, এবং আমার যে পুরনো বাংলাদেশের পাসপোর্ট ছিল সেটাও রিনিউ করছে না। আমি যেন না যাই। তো শেখ হাসিনার সময় আমি একবার ফিরেছিলাম, আমার মা তখন মারা যাচ্ছিলেন, তো মাকে নিয়ে। তো তখন কেউ বুঝতে পারেনি যে আমি ঢুকেছি। তো তারপর শেখ হাসিনা ঠিক একই কায়দায় আমাকে বের করে দিয়েছেন, আবার যে কায়দায় খালেদা জিয়া আমাকে বের করেছিলেন। তো এদের আমার ব্যাপারে সবাই এক, সবাই হচ্ছে, এটাই তাদের সিদ্ধান্ত যে আমাকে দেশে ঢুকতে দেবে না। যে কারো অধিকার আছে তাদের মত প্রকাশ করার, যে কোনো বিষয়ে, সে ধর্ম হোক, ধর্মগ্রন্থ হোক, সে প্রফেট হোক, সবার ব্যাপারে, সাধু হোক, সন্ত হোক, সব ব্যাপারে। তো তুমি পছন্দ না হলে তুমি 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 তোমার
কি পছন্দ, তোমার কি সিদ্ধান্ত এই সব ব্যাপারে, সেটা তুমি জানাও। এটা তো সভ্য, এখন তো একবিংশ শতাব্দী, আর কতকাল আমরা এইসব ধর্মীয় তাণ্ডব দেখব, আর কতকাল আমরা নারীর এই নির্যাতন দেখব, বৈষম্য দেখব। এবার তো শেষ করার সময় এসেছে, আসলে সময় অনেক অনেক আগেই এসেছে, পেরিয়ে গেছে, এখন হওয়া উচিত। তসলিমাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে কথা বললেন। আপনার কলকাতার অনুষ্ঠান, সেটার দিকে আমাদের চোখ থাকবে। আমরা সেখান থেকেও প্রতিবেদন করার চেষ্টা করব। আপনার কেমন লাগলো এবার কলকাতায় গিয়ে সেটাও জানার চেষ্টা করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।